আজকে আমার এই ভিডিওটা যাদের বয়স 14 বছরের কম, অর্থাৎ যৌনতা বিষয়ে যাদের স্বাভাবিক বুদ্ধি ডেভেলপ হয়নি, তারা এড়ায় যাবেন। যদি দেখেন বা যদি দেখো তোমরা, তাহলে এড়ায় যাবা। আমি প্রশ্ন করেছি যে কেন জামাত শিবির কোনো হতাশায় ভোগা একটা দল। আজকে আপনারা অনলাইনে দেখেছেন যে শিবিরের বিরুদ্ধে মিছিল হচ্ছে, যে শিবির নেতার রুমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানে তারা সমকামিতায় দুইজন লোককে গ্রেপ্তার করা হয়েছে। এইটা নিয়ে মিছিল পর্যন্ত হচ্ছে। আমরা সেই বিষয়ে ছোট্ট একটা নোট যদি দেখি, তাহলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায়। ছোট করে আমরা সব কিছুই ছোট করে দেখব। তো হতাশায় ভোগা জামাত শিবিরের বিরুদ্ধে একটা মিছিল আমরা দেখছিলাম, যে মিছিলটা তাদের বিরুদ্ধে হচ্ছে, তাদেরই নেতার রুমে এটা পাওয়া গেছে। আমরা একটু বলি যে সম্মানিত এজিএস ইব্রাহিম খলিল শিকদার আচ্ছা আচ্ছা, তাদের তার রুমের কথা বলছে, সেখানেই পাওয়া যায় আর কি। আমরা সেই ভিডিওগুলো একটু যদি দেখি সবাই, অনেকে আমরা দেখেছি। ঠিক আছে। তো এইখান থেকে আমার মোটামুটি আরেকটা পয়েন্টসে যাব। সেটা হলো, এটা সিঁড়ি রুমের একটা ঘটনা। সিঁড়িতে এবং লিফটে, লিফটে জামাত নেতা এবং তার ডট 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 মিলায়ে। তারপর আরেকটা ছবি আমি দেখাবো। এইটা 9 বছরের কন্যা শিশুকে হয়রানি, জামাত নেতা গ্রেপ্তার। আরেকটা ভিডিও দেখাবো, যে শহীদুল্লাহ হলে শিবির প্যানেলে যে সেল রুমে সমকামিতার বিষয়ে যে ছবিটা এটা আছে। এই সবগুলো দেখায়ে আমি কিছু স্টেটমেন্ট আমার পক্ষ থেকে দেব। এবং এটা তো জামাত আমিরের বিষয়টা, তিনি কোলাকুলি করছেন, কিন্তু এটা সাধারণ একটা বিষয়, যে আমরা যারা মুসলিম তারা জানি যে কোলাকুলি, ঈদ শুভেচ্ছা পিছন থেকে না, সামনে থেকে করতে হয়। এইটা এটা ইহুদিরা এরকম করে করে কিনা আমি জানি না, তবে জামাতে এরকম করে কোলাকুলি করছে। উনি জানেন না যে পিছন থেকে না, সামনে থেকে কোলাকুলি করতে হয়। আর এইভাবে এইভাবে আপনার হলো জিনিসটা ভালো না, এটা আমরা একটা জিনিস জানি আমরা। এইটাও একটা ভালো না, এইটা আমরা জানি। ঠিক আছে। এটা কিন্তু জামাতের আমির স্বয়ং নিজে। এবার আসেন, মূল আলোচনায় আসি, যে জামাত শিবির কেন এরকম করছে। তো এটাকে বলা হয় বাসায় থাকা কোনো মানুষ যখন যখন স্বাভাবিক বিনোদনের বিষয়বস্তু, ধরুন কবিতা, গান, সাংস্কৃতিক বিষয়াদি, নাটক, সিনেমা, চলচ্চিত্র, স্বাভাবিক যে বিনোদনের বিষয়গুলোকে যখন সে পুরোপুরি অ্যাভয়েড করে, তখন সে পূর্ণতাকেই একমাত্র বিনোদনের উপায় মনে করে। যে মানে তার মাধ্যমেই সে সব সুখ খোঁজার চেষ্টা করে। মানুষ একটা সামাজিক নাটক দেখতে পারে, একটা শর্ট ফিল্ম দেখতে পারে, অথবা আপনার হলো সচেতনমূলক কোনো খেলাধুলা, বিভিন্নভাবে মানুষের মানুষের চিত্তরঞ্জন হয়। কিন্তু জামাত শিবির এই জায়গা থেকে আপনার হলো এমন একটা জগৎ ডেভেলপ করছে, যে তাদের সব বিনোদন তার মধ্যে, এবং অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেড একটা গ্রুপ তৈরি হয়েছে। এটা কেমন ফ্রাস্ট্রেটেড, যে তারা কোচিং সেন্টার তাদের যে পড়াশোনার জন্য বানিয়েছে, সেটা পড়াশোনার পরিবর্তে সেখানের কোচিং সেন্টারের বারান্দায়, টেবিলে, চেয়ারে বসে বসে, তারপরে লিফটের পর্যন্ত তাদের ধৈর্য হচ্ছে না। এটা মারাত্মক লেভেল ফ্রাস্ট্রেশন থেকে এরকম আসে। ঠিক আছে। আর জামাত আমিরের যে ছোট ছোট বাচ্চাদের ঠোঁটে এই বিষয়টি, আপনারা টিকটকে দেখবেন যে এই ধরনের অনেক মানুষ, তারা ছোট ছোট বাচ্চাদের ছবি ফেসবুকে পোস্ট করে, এবং পোস্ট করে করে তারা ট্রোল করে, দেখো তো বাচ্চাটা অনেক কিউট না। তারপরে আরেকজন লেখে যে হ্যাঁ, অনেক মজা হবে। এই ধরনের কথাগুলো এরা কিন্তু টিকটকে, ফেসবুকে নতুন ট্রেন্ড শুরু করছে, ছোট ছোট বাচ্চাদেরকে এবং ছেলে বাচ্চাদেরকে এটা শুরু করছে। জামাত আমিরের এই যে ঠোঁটে বা এই বাচ্চাদেরকে ধরে ধরে করা, এইটা কিন্তু এক ধরনের মনোবাসনা থেকে তিনি এটা করেন। তার প্রমাণ হলো, যখন এটা নিয়ে সমালোচনা হলো, উনি কিন্তু এই লোকলজ্জার ভয়ে জামাতের আমিরাতে সর্বোচ্চ জায়গায় আছেন, সেই জায়গা থেকে এই চুম্বি বন্ধ করছেন। প্রথমত তারা এই ধরনের হক বলে প্রচার করেছিল। পরবর্তীতে যখন দেখলো যে হক প্রমাণ করতে পারছে না হাদিস দ্বারা, আইন দ্বারা, যে অন্যের বাচ্চার ঠোঁটে পাওয়া যায় এইভাবে, তখন কিন্তু তারা এটা পুরোপুরি বন্ধ করে দেয়। অর্থাৎ তারা এখানে আটকে গেছে, এবং সেটা প্রমাণিত হবে এটা তারা করছে। চন্দ্রিল ভট্টাচার্য নামে একটা ভারতের আলোচক আছে, তিনি একটা গান গেয়েছেন, প্রধানমন্ত্রী প্লিজ
একটা বিয়ে করে দিন। তো এইটা এইটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আছেন, তাকেও বলছি যে প্লিজ জামাত শিবিরের লোকদেরকে আপনার হলো বিনা খরচে অথবা নামমাত্র কাবিনে প্রচুর পরিমাণে বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, বিয়ের ব্যবস্থা করে দেন, তাদের জন্য বিশেষ প্রক্রিয়ায় কাজী রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দিয়ে দেন, যাতে করে তারা এই ধরনের অপরাধগুলো না করে। ঠিক আছে, যেভাবে 9 বছরের একটা বাচ্চাকে জামাত নেতা তার পরিণত করছে, যেভাবে সদ্য এসএসসি পাশ করা একটা বাচ্চাকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে তাকে আক্রমণে পরিণত করছে, যেভাবে একটা বিধবা গর্ভের সন্তান হত্যা করছে, এই সব কিছু মিলে তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকেই বলছি যে আপনি এদের গণবিয়ের, আমি গতদিন বলেছিলাম যে গণবিয়ের আয়োজন করেন। গণবিয়ের আয়োজন ছাড়া এটা এইভাবে এইভাবে সম্ভব না। বস্তুত প্রিয় ভাই ও বন্ধুরা, আজকের আলোচনাটা অনেক বেশি মানে ফালতু হয়ে যাচ্ছে, বাজে হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আলোচনা করা দরকার। এই বিষয়টা সাধারণ নাগরিকদের মধ্যে কোনো অপরাধ, সেই অপরাধের ক্ষেত্রে এতটুকু আলোচনা করা প্রয়োজন নাই, কিন্তু একটা রাজনৈতিক প্রক্রিয়া যখন এই ধরনের হতাশায় ভোগে এবং তার শিকার কিন্তু নাগরিক পর্যায়ে হয়, এবং আপনার ধরেন জামাত যখন ক্ষমতাসীন ছিল না, জামাত যখন শক্তিশালী ছিল না এবং ফ্রেশ মুডে ছিল না, তখন কিন্তু এই ধরনের ঘটনাগুলো বের হয়ে আসেনি। বস্তুত তখনও তাদের মধ্যে এই অপরাধ ছিল, কিন্তু অপরাধীরা যে জামাতের এইটাই আমরা সবাই জানতাম না। জুলাই গণঅভ্যুত্থানের পরে তাদের ব্যাপকভাবে পরিচয় প্রকাশ পাওয়ার পরে, গুপ্ত থেকে বের হয়ে আসার পরে যখন জায়গায় জায়গায় ধরা খাচ্ছে। একটা জায়গায় দেখলাম জামাতের একজন মানে জামাতের একজন রুকন নাকি নেতা, তো সে অন্য একজনের মানে বউকে পার্কের মধ্যে নিয়ে যায় তার এবং সেই মহিলাও আবার স্বীকার করছে যে তাই সে বেশি কিছু করেনি, তার বউয়ের খাসলেত খারাপ টারাপ এগুলো শোনাতে আসছে। তো এইটা হলো একটা বিষয়, মানে যে বিষয়গুলো আমরা দেখছি সেখান থেকে কি হচ্ছে, তাবিজের মতো পর্যন্ত, যে কোনো একজন অন্য লোকের স্ত্রীকে তাবিজ দেওয়ার নামে করে তাকে এরকমভাবে শিকারে পরিণত করছে। তো এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি বলছি, যদি কোনো একটা গোত্র ব্যাপকভাবে নিজেদের রাজনীতিকে সফলতার জায়গায় নেওয়ার জন্য আল্লাহ রাসূলকে ব্যবহার না করত, এবং তারা আল্লাহর সর্বোচ্চ পুরস্কার জান্নাতকে ব্যবহার না করত, এবং তাদের রাজনৈতিক সফলতার জন্য মানুষকে জাহান্নামের ভয় না দেখাতো, তাহলে এই সমস্ত বিষয়গুলো এতটা আলোচনার প্রয়োজন হয় না। মানুষ যখন বলে যে একটা গোত্র দাবি করে, তারা সরাসরি এমন একটা ভাব দেখাচ্ছে যে আসমান থেকে নামে আসছে ফেরেশতা বাংলাদেশে, মানে আমাদের বাংলাদেশেই কেবলমাত্র এই ফেরেশতারা আছে, বা বাংলাদেশ ভারত পাকিস্তান 3 দেশ মিলে এই ফেরেশতারা আছে, এবং তারা কেন এই ঘৃণ্য অপরাধে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে বাংলাদেশে বাংলাদেশে বাংলাদেশের যে জন্ম, সেই জন্মের সময়ে একটা দল এমন একটা আচরণ করলো যে দেশের মানুষের মন মানসিকতা, তাদের আকাঙ্ক্ষার পরিপন্থী একটা অবস্থান নিল, যারা স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিল, তারা বাংলাদেশে সততাপূর্ণ রাজনীতির স্বপ্ন দেখায়। তো এটা খুব বেশি দিন না। কেন বেশি দিন না? আমরা, আমাদের বাবারা, আপনাদের বাবারা, আমাদের দাদারা যারা মুক্তিযুদ্ধকে সরাসরি দেখেছে তারা এখনো বেঁচে আছে। তারা বেঁচে আছে, সে সকল অনেক ধর্ষিত নারীও বেঁচে আছে, অনেক শহীদ পরিবার এখনো বেঁচে আছে, যারা এই এই রাজাকার গোলাম আজম, রাজাকার নিজামী, রাজাকার মুজাহিদ, তারপরে রাজাকার শফিকুর রহমান, এই সব কিছু মিলিয়ে আল বদর নেতা এটিএম আজহার, হ্যাঁ, তারপরে এই যে আপনার হলো ইমামতি করতে গেছে পাবনায় নিজামীর ছেলে, হ্যাঁ, তো তো তা তো যার যার যে সকল সন্তানরা এদের দ্বারা ক্ষতিগ্রস্ত, সেই সকল সন্তানরা তাদের নিজ কানে বাবার কাছ থেকে শুনেছে, দাদার কাছ থেকে শুনেছে, দাদির কাছ থেকে শুনেছে। এই জেনারেশনটা বেশি দূরে যায়নি, এই সময়টুকুর মধ্যে এসে এমন একটা অবস্থা তুলে পড়েছে যে এই খুনিরা, এই রেপিস্টরা, এই মানবতা বিরোধী অপরাধীরা যারা দেশের আকাঙ্ক্ষার পরিপন্থী একটা অবস্থান নিয়ে দেশের মানুষকে হত্যা করছে, তারা ওই জেনারেশন যারা নিজ কানে শুনেছে এগুলো, সেই সকল মানুষগুলো এখনো বেঁচে আছে যারা নিজ চোখে দেখেছে। সেই সকল শহীদ পরিবারের সদস্যরা 2-3 জেনারেশন পারই হয়নি, সেইখানে এসে তারা মানুষকে সততার গল্প শোনাবে, এবং তাদের মধ্যে আসলে সততার পরিবর্তে কি পাওয়া গেল? প্রবাসীর স্ত্রীকে ভাগায় নিয়ে যাচ্ছে, তারপরে একজন বিধবাকে গর্ভবতী করে তার সন্তানকে
করছে, লিফটের মধ্যে চাকরির প্রত্যাশা দিয়া একটা ছাত্রীকে হয়রানি করছে, এবং তাদের সর্বোচ্চ আমের কি করছে, মানুষ এতিমদেরকে এক জায়গায় ডাকছে, তোমাদেরকে খাওয়াবো, ইফতার করাবো। এতিমদেরকে ইফতার করানোর ডেকে দেখেন জামাতের আমির কিটা করলো, ঠোঁট বরাবর মাইরা দিল একটা সিল। হ্যাঁ, তো এইটাকে আপনারা কিরকম ইসলামিক ভাষায় দেখবেন? তারা কিন্তু এটাকে চরমভাবে হক আকারে প্রকাশ করছে, কিন্তু তারা কিন্তু এটাকে এটাই সঠিক এরকম প্রচার করছে। কিন্তু যখন পাবলিকের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া শুরু করছে যে একটা এতিম বাচ্চা এতিমখানা থেকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তোমাদেরকে ইফতার খাওয়াবো, নিয়ে যায় তার মনোবাসনা পূরণ করতেছে, একে একে 4-5টা বাচ্চাকে সমানে মারছে। তো এই বিষয়গুলোকে আছে, আমাদেরকে গালি দেবে, আমাদেরকে কথা বলতে দেবে না, কথা বলতে দেবে না। মানে গণতন্ত্র মানে হলো জামাতের কথা বলার অধিকার, গণতন্ত্র মানে হলো জামাতের প্রতি নিরপেক্ষ আচরণ। বিষয়টা এরকম যে দুনিয়ার সব মানুষ যদি জামাতকে পছন্দ করে এবং তারপরে মোটামুটি সুশীলতা দেখায়, তাহলে বলতে হবে যে ও আসল বুদ্ধিজীবী এবং আসল সুশীল এবং আসল নিরপেক্ষ মানুষ। হ্যাঁ, দুনিয়ার সব নিরপেক্ষ মানুষ জামাতকে সমর্থন করবে, তাহলে সে নিরপেক্ষ। এছাড়া যদি কোনো মানুষ যদি চুপ থাকে, কোনো পক্ষ না নেয়, সেও নিরপেক্ষ না। এবং কেউ যদি ভুলেও একটু একটু করে বিএনপিকে পছন্দ করে, তাহলে সে হলো দালাল এবং সে নিরপেক্ষ মানুষ না। কিন্তু বাস্তবতা হলো যারা মহান স্বাধীনতা যুদ্ধে দেশের পক্ষে অবস্থান নিচ্ছে, সেটা যারাই হোক, যেই হোক, তাদের পক্ষ নেওয়াটাই একটা দেশপ্রেম। কিন্তু এই রাজাকারের বাচ্চারা কি প্রচার করেছে যে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ায় নাকি দালালি। কিসের দালালি? ভারতের দালালি। এইরকম একটা গল্প দাঁড়িয়ে ফেলেছে এই রাজাকারের বাচ্চারা। এবং আজকে কি হয়েছে, বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে সমর্থন করা নাকি দালালি। ঠিক আছে, আমরা বলি কি, তাকে সমর্থন করাটাই এই মুহূর্তে দেশপ্রেম। কারণ তিনি মহান স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে সাহসী ভূমিকা রাখা, স্বাধীনতার ঘোষণা পাঠ করে ফেলা এবং স্বাধীনতার ঘোষণা দেওয়া। তিনি বলেছিলেন যে আমি শহীদ, আমি আপনার হলো মেজর জিয়া বঙ্গবন্ধুর নামে স্বাধীনতা ঘোষণা করছি। যিনি এই এই কথাটা বলে দেশের জন্য সবচেয়ে ঝুঁকি নিয়েছেন, তার সন্তান এখানে দেশের দায়িত্ব নিয়েছে। বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া, তার সন্তান দেশে স্বাধীনতার পরে এই সময়ে এসে জুলাইয়ের একটা সংকটের পরে এসে দেশে দায়িত্ব নিয়েছে। তাকে সহযোগিতা করাটাই দেশপ্রেম, তাকে সাপোর্ট করাটাই একটা দেশপ্রেম। মুক্তিযুদ্ধের বিনিময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস অথবা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস অথবা জুলাই গণ অভ্যুত্থানে তাদের সর্বোচ্চ ভূমিকা, সব কিছু মিলিয়ে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র ট্রাস্টেড মানুষ, যার বাবা আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন, মা আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এবং সেই রক্তের মানুষ, তাকে সাপোর্ট করা নাকি দালালি। আমি বলতেছি তাকে সাপোর্ট করাটাই হলো দেশপ্রেম, এবং তাকে যারা সাপোর্ট করে না তারাই হলো দালাল। এবং শুধু তারা না, দেশের জন্য যারাই কাজ করে তারাই দেশের রাজনীতি করতে পারবে না, তারা নাকি দালাল। আর এই রাজাকারের বাচ্চারা হলো ফেরেশতা, এরা হলো নিরপেক্ষ। ঠিক আছে, তো এই আর কি আমাদের মুক্তিযোদ্ধা এই পুরো বিষয়টাকে তাদের সন্তান একটা স্যাবোটেজ প্রক্রিয়া রাখছে যে এরা হলো দেশের বিরুদ্ধে, এরকম একটা। অথচ রাজাকারের বাচ্চারা দেশের বিরুদ্ধে, তারা 1 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তারা হয়ে গেছে দেশের পক্ষে, আর মুক্তিযুদ্ধের সন্তানরা নাকি হয়ে গেছে দেশের বিরুদ্ধে। অসংখ্য মুক্তিযুদ্ধের সন্তান জুলাই আন্দোলনে অংশ নিয়েছে, অসংখ্য। অথচ এই জুলাই আন্দোলনকে ব্যবহার করে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে যে রাজাকারের বাচ্চারা ইস্টাবলিশ করছে রাজাকার পরিচয়ের সম্মানের। হ্যাঁ, জুলাই গণ অভ্যুত্থানকে ব্যবহার করে দেখেন এটিএম আজহারের মতো গণকারী, তাকে এই জুলাই গণ অভ্যুত্থানে শুধু রাজবন্দীরা আমরা মুক্তি পাইনি, এটিএম আজহারের মতো রাজাকাররাও মুক্তি পেয়েছে। ও স্বাধীনভাবে রাজনীতি করবে, কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে ঝুঁকিতে রাখছে, আতঙ্কে রাখছে, তাদেরকে একটা স্যাবোটেজ করে রাখা হয়েছে। এই হলো পরিস্থিতি। ঠিক আছে, তো এটা কারা করছে? এই কোনো হতাশায় থাকা একটা গোত্র, জামাত ইসলাম এটা করতেছে। জামাত শিবির বোথ রাষ্ট্রের একটা গোত্র, যেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল হচ্ছে জামাত শিবিরের বিরুদ্ধে। কিভাবে তাদের রুমে রাখা তারা করে, এইটা একটা। জামাত শিবির যে তাকে সাপোর্ট করে, এর একটা প্রমাণ আমি আজকে আপনাদেরকে দিব। জামাত শিবিরের রেইনবো ব্যানার ছিল, জামাত শিবিরের একটা, হ্যাঁ, রেইনবো একটা ব্যানার করেছিল। আপনারা বলেন তো, হ্যাঁ, যে রেইনবো ব্যানার কিসের বলেন তো, রেইনবো ব্যানার কিসের বলেন তো? হ্যাঁ,
জামাত শিবিরের একটা ব্যানার ছিল, রেইনবো কালারের ব্যানার, মানে এই যে মাল্টি কালার হ্যাঁ, ক্যাম্প রেইনবো, এই যে ক্যাম্প রেইনবো আছে না, এই তাদের একটা ব্যানার ছিল এই রেইনবো কালারের, এখানে আমি কমেন্টে দিয়ে দিব। এই রেইনবো ব্যানারের কালারের তারা এটা দিয়েও প্রমাণ করেছিল যে তারা সমতাকে তাকে সাপোর্ট করে। সুতরাং শুধুমাত্র ডক্টর ইউনূস সাপোর্ট করে না, এমনি এমনি এগুলো মিলে যায় নাই। জামাতে ইউনূস এমনি এমনি মিলে যায়, তাকে সাপোর্ট করার জন্যই এগুলো মিলে গেছে। আজকে সেখানে মিছিল হচ্ছে, এইটা হলো এর প্রমাণ। ফ্রাস্ট্রেটেড একটা গোত্র, যারা যারা সামাজিকতা বোঝে না, যারা বিনোদন মানে বিনোদন বলতে একমাত্র তাকেই বিনোদন মনে করে। হ্যাঁ, তারা বাংলাদেশের মানুষকে সততা শেখাবে, তারা বাংলাদেশের মানুষকে ন্যায়পরায়ণতা শেখাবে। ঘটকরা, হত্যাকারীরা বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার শেখাবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এই জামাতিরা ইউনূসের সময় 18 মাসে একটা ট্রেলার আমরা দেখছি যে জামাতিরা কত বিভৎস হয়, কত হয়। এবং জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু ঘর থেকে বের হয়নি, নিজের পরিচয়টা পর্যন্ত প্রকাশ করেনি। এমনকি জামাতকে নিষিদ্ধ করার পরেও ওরা ঘর থেকে বের হয়নি, যে ওরা বের হলে ওদেরকে জঙ্গি বানাবে, এই জন্য একটা বিষয় ছিল, কিন্তু ওরা ঘর থেকে বের হয়নি। সেই বের না হওয়া জামাত জুলাই গণ অভ্যুত্থানে ত্রাস সৃষ্টি করেছে, মব সৃষ্টি করেছে, জ্বালাও পোড়াও করেছে। হ্যাঁ, আন্দোলনের মাঝে লড়াই করতে সাহস নামে নাই, কিন্তু আন্দোলনের পরে একবারে পাংখা গজায় উঠতেছে, মব সৃষ্টি করে ব্যাংক দখল করতেছে, হাসপাতাল দখল করতেছে, শিক্ষা প্রতিষ্ঠান দখল করতেছে, তারা প্রিন্সিপালকে বের করে দিচ্ছে, নিজেদের মতো করে প্রিন্সিপাল নিয়োগ দিচ্ছে। তো এই সব কিছুর একটা ট্রেলার আপনারা দেখেছেন, যেই ট্রেলার হলো 353টা গার্মেন্টস বন্ধ করে দিছে না, বন্ধ করে দিয়ে তারা কি করছে, 17 লক্ষ নারী, 24 লক্ষ নারী এবং পুরুষ মিলে মানুষকে কর্মহীন করছে। এই ট্রেলার দেখছেন না? এবং মানুষের মধ্যে কি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই সময়টাতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আছে, একটা কথা জিজ্ঞাসা করি, তাকে যে সাপোর্ট করায় একটা দেশপ্রেম, তাকে সাপোর্ট করায় যে সবার জন্য নিরাপদ, এইটার একটা প্রমাণ এই জামাতিরা জুলাইয়ের পরে যে পরিমাণ মব সৃষ্টি করছে, আতঙ্ক সৃষ্টি করছে, মানুষকে আক্রান্ত করছে। ঠিক আছে, এরা যদি ক্ষমতায় আসতো তাহলে কেউ একটা কথা বলতে পারতো না। এরা ক্ষমতায় না থাকা অবস্থায় মানুষকে যে পরিমাণ সাইবার হ্যারাসমেন্ট করছে, এবং যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার হলো গালিগালাজ করতেছে না, গালিগালাজ করতেছে না, এরা দেখবেন যে এরা এক বইয়ে সন্তুষ্ট না। হ্যাঁ, একটা গ্রুপ যারা পরিবারে সন্তুষ্ট না, সমাজে সন্তুষ্ট না, এবং তারা এই যে মাথায় এক ধরনের মানে হলো এনজাইম নিঃসৃত হচ্ছে, এবং সেই এনজাইমের ফলে তারা এখানে এসে গালিগালাজ করতেছে। পুরা কমিউনিটি এই ধরনের একটা মানে বিষয়ে জড়ায় গেছে। তো ভালো থাকবেন, এদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। এবং ছাত্রী সংস্থা নামে যে একটা সংগঠন আছে, এরা কিভাবে মুতা বিবাহের নামে জামাত শিবিরের দাসীতে রূপান্তরিত হয়েছে তার প্রমাণ গত কয়েকদিন ধরে ফেসবুকে বিভিন্ন জন প্রতিক্রিয়া জানাচ্ছে। আমরা জানি আইসিএসে অনেক নারী অ্যাক্টিভিস্ট জন্ম মানে হলো সেখানে যোগ দেয়, সেই আমরা কিন্তু জানি এটা। হ্যাঁ, আইএসএসে অনেক নারী অ্যাক্টিভিস্ট জন্ম দেয়, যোগ দেয়, যাদের কাজ হলো ওইখানের যে পুরুষ অ্যাক্টিভিস্টরা আছে তাদেরকে তাকে রিমুভ করা। এবং সেই জায়গা থেকে এই ছাত্রী সংস্থাতে যারা নিজেদের বোনকে যুক্ত হওয়ার জন্য কাজ সুযোগ দিয়ে করে দিচ্ছেন, স্ত্রীকে দিচ্ছেন, জাস্ট একটু কেয়ারফুল থাকবেন। কেয়ারফুল থাকবেন এই জন্য যে এই যে ধর্মীয় আবয়ব, ধর্মীয় আবহ ডাইরেক্ট তো জান্নাতের মানে লোভ দেখায় ফেলবে, খুবই স্বাভাবিক বিষয়। মানুষ তো ধর্মীয় জায়গা থেকে, এরা তো মানে মানুষ তো মৃত্যুর পরে জান্নাত প্রত্যাশা করে, এরা তো দুনিয়াতেই এদের জান্নাত বানায় ফেলছে। দুনিয়াতেই জান্নাত যদি না বানায় ফেলে, এরা দুনিয়াতে জান্নাত কি একটা সিঁড়ি ঘর, লিফটের রুম, ওটারও জান্নাত বানায় ফেলছে। হ্যাঁ, এবং এরা 800 টাকার রুমকে জান্নাত মনে করে, যে কারণে এরা ভালো রুম খোঁজে না, 800 টাকার রুমে গিয়ে যায় এরকমভাবে একজন ছাত্রীকে নিয়ে গেছে, চাকরির লোভ দেখায় সেখানে। তো এই হলো বিষয়, এরা নাকি জান্নাত দেবে, জান্নাত দেবে, এই যে এইভাবে এইভাবে লো বাজেটের জান্নাত। জামাতের লো বাজেটের জান্নাত যারা পেতে চান তারা আপনার বোনকে ছাত্রী সংস্থায় দেন, তারপরে জামাতের মহিলা শাখায় আপনার বউকে দেন, লো বাজেটের জান্নাত দিতে চান। ঠিক আছে, আপনি জান্নাত দিতে না পারলেও জামাত নেতা, শিবির নেতা তাদেরকে অল্প বাজেটের মধ্যে একটা জান্নাত দিয়ে দেবে, হাতে কিছু টাকাও ধরায় দেবে। নিজের পরিবারের এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।